মধ্যাহ্নের অলস আবেশে খানবাড়ির নারী সদস্যরা ড্রয়িং রুমে বসে গল্পে মশগুল। বরাবরের মতোই মেহরোজা আক্তার নিজের এবং ওনার প্রয়াত স্বামী মুজাহিদের প্রেম কাহিনী শুনিয়ে চলেছেন নাতনিদের। নীলা গালে হাত ঠেকিয়ে একের পর এক হাই তুলতে তুলতে সেই গল্প শুনছে, আর আলিশা সোফায় আতশোয়া হয়ে আঙুলের নিচে চুল পেঁচিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে চিপস খেয়ে যাচ্ছে। তার আপাতত অন্যদিকে মনোযোগ নেই। এদিকে শাহিনা সবার জন্য যত্ন করে ফল কেটে দিচ্ছে। তেল লাগাবেন বলেই যেন তার এই একরোখা যুদ্ধ, তবে দুজনের কেউই এতে রাজি নয়। শেষমেশ আয়েশার করা ধমকে হার মেনে নীলা মুখ গোমড়া করে চুলে তেল দেওয়ার জন্য নিচে বসে পড়ল। ঘরে প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত থাকলেও সবার নজরের কেন্দ্রবিন্দু একটাই, ছোট্ট আরশান, যে এখন প্লেয়িং ম্যাটের উপর বসে আপন মনে খেলনা নিয়ে খেলছে। কখনো এইদিকে হামাগুড়ি দিচ্ছে তো আবার মুহূর্তে অন্যদিকে চলে যাচ্ছে। খেলায় মশগুল থাকলেও ছোট্ট ডোরার নজর একটু পর পর সবার দিকে ঘুরছে, বিশেষত নিজের মায়ের দিকে। খেলতে খেলতে হঠাৎ ছোট্ট ডোরার গোল গোল চোখ দুটো মায়ের দিকে গিয়ে আটকালো। মায়ের হাতে রঙিন একটা প্যাকেট দেখে তার কৌতূহল চেপে বসলো সেটা নেওয়ার। এই মুহূর্তে সেটা যেন তার পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস হয়ে উঠল। সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে মায়ের সোফার কাছে এসে দাঁড়ালো। এদিকে আলিশা তখনও নিজের ভাবনার জগতে ডুবে আছে, আঙ্গুলে চুল পেঁচাতে পেঁচাতে একের পর এক চিপস মুখে তুলছে। ইতিমধ্যে সুযোগ বুঝে ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গুলুমুলা হাতটা সোজা বাড়িয়ে দিল চিপসের প্যাকেটের দিকে। হুফ, প্যাকেটটা আছড়ে পড়ার প্রাণপণ চেষ্টা করছে সে, কিন্তু তার হাত এতটাই ছোট যে প্যাকেটের অর্ধেকও ধরতে পারল না। তবুও হাল ছাড়ার পাত্র সে নয়। ঠোঁট গোল করে আবারও হাত বাড়ালো সেদিকে। আলিশা চমকে তাকিয়ে দ্রুত প্যাকেটটা সরিয়ে নিল। ডোরা, এদিকে কি করছো তুমি? যাও নিজের খেলনা নিয়ে খেলো, ডোন্ট ডিস্টার্ব মি। বকুনি শুনে ডোরা এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে চেয়ে রইল, তারপর ঠোঁট বাঁকিয়ে আদো আদো গলায় বলল, মাম্মা মাম্মা বেড়াতে গেছে, এখন গিয়ে খেলো। ডোরা মাথা কাত করলো, তারপর আবার নিজের হাত দুটো বাড়িয়ে দিয়েছে আলিশার দিকে কুলে। বলেছি না মাম্মা বেড়াতে গেছে, যাও ফুমার কাছে যাও। মা কোলে নিচ্ছে না দেখে ছোট্ট মুখটা আরও গম্ভীর হয়ে উঠল। মাম্মা বেরু দেয়? হ্যাঁ মাম্মা বেড়াতে গেছে। কথাটা যেন কিছুতেই বিশ্বাস হলো না তার। গোলগাল দুই হাত একবার মুঠো করে আবার খুলে মায়ের দিকেই বাড়িয়ে দিল। নাই মাম, নান নান। অভিমান মেশানো সেই আদো আদো কথাগুলো শুনে ঘরে থাকা সবাই হেসে উঠল। ডোরা এবার একবার মায়ের কোলে ওঠার চেষ্টা করছে তো আবার ফাঁক ফেলে চিপসের প্যাকেটের দিকে হাত বাড়াচ্ছে। তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে তার চিপস আর মায়ের কোল দুটোই চায়। ডোরা মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না। আলিশা সারাদিন কাটে বাচ্চাকে নিয়ে, তবে এই অভ্যাস ধীরে ধীরে ঠিক করতে হবে। নাহলে সামনে আলিশার এক্সাম, না হলে সে কীভাবে সব ম্যানেজ করবে? এসব ভেবে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ডোরা মামা একটু রেস্ট নিচ্ছে, ফুমার কাছে যাও। নীলা তখন দুই হাত বাড়িয়ে হাসি মুখে ডাকলো, এই যে আমাদের শান, ফুমা এখানে এসো, ফুমার কাছে এসো। পরক্ষণে ডোরা ঘাড় ঘুরিয়ে নীলার দিকে তাকালো। 2 সেকেন্ড ভেবে নিয়ে হামাগুড়ি দিয়ে টুপটাপ গিয়ে ফুমার কোলে উঠে বসলো। নীলা দেরি না করে পোলা পোলা দুগেলে পটাপট কয়েকটা চুমু এঁকে দিয়েছে, কিন্তু ডোরা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার সব মনোযোগ গিয়ে আটকালো নীলার হাতে ঝুনঝুন শব্দ করার রঙিন ছুরিগুলোয়। সে 2 হাত দিয়ে সেগুলো ধরার চেষ্টা করছে, আবার সুযোগ পেলেই মুখে পুরে নেওয়ার আয়োজন করছে। নীলা যতবার হাত সরিয়ে নিচ্ছে ততবারই ডোরা নাক মুখ ফুলিয়ে এমন অভিমানী চোখে তাকাচ্ছে। শাইনা এক পলক সেদিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, দাদুভাই কিছু খাবেন? কিন্তু ডোরার সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে এই মুহূর্তে তার সমগ্র মনোযোগ জুড়ে রয়েছে নীলার হাতে টুংটাং শব্দ করা রঙিন ছুরিগুলো। ছোট্ট ছোট্ট আঙ্গুলে সেগুলো আঁকড়ে ধরে টানার প্রাণপণ চেষ্টা করছে সে। সুযোগ পেলেই যেন মুখে পুরে নেবে। নীলা যতবার হাত সরিয়ে নিচ্ছে ততবারই সে ফোলা ফোলা আর অভিমানী চোখে তাকিয়ে আছে। এদিকে আয়েশা নীলা চুল বেঁধে দিয়ে উঠে দাঁড়ালেন। আলিশা, উঠো, এদিকে এসো। আলিশার সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে ফেলবো। মাম্মা আমি তো বলেছি তেল দেবা না, তোমার কথা শুনতে চাইনি, আমি আসতে বলেছি, এদিকে আসো। শাহিনা ফলের বাটিটা সেন্টার টেবিলে রেখে বললেন, আগে দাদুভাইকে একটু কিছু খাইয়ে দিক, তারপর না হয় তেল লাগিয়ে দিবেন। দেখ না কেমন করে নীলার হাত ধরে মুখে নেওয়ার চেষ্টা করছে, খিদে পেয়েছে বোধ হয়। কথাটা শুনে আরশানও দৃষ্টি গেল আরশানের দিকে।
তিনি এগিয়ে গিয়ে নাতিকে কোলে তুলে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে আদর করতে করতে স্নেহ ভরা গলায় বললেন, আমার নানু ভাইয়ের বুঝি খুব খিদে পেয়েছে। ডোরা কিছু বলল না, গোল গোল চোখ মেলে নানুমার মুখের দিকে ফিটফিট করে চেয়ে রইল, যেন প্রাণপণ চেষ্টা করছে তার কথাগুলো অর্থ বুঝতে। আয়সা আবারও জিজ্ঞেস করলো, কি খাবেন আমার নানুর ভাই? খিচুড়ি খাবেন? খাবেন শব্দটা কানে যেতে ডোরার চোখ দুটো চকচক করে উঠল। সে মুহূর্তে মায়ের দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে ঠোঁট গোল করে অধৈর্য ভঙ্গিতে হাত পা দপাদপি করতে লাগলো। ইয়াম ইয়াম। মাঝে মাঝে নিজের ছোট্ট জিভ বের করে আবার হাত নেড়ে মায়ের দিকে ইশারা করছে সে, যেন বোঝাতে চাইছে আমার খাবার চাই, এখনই চাই। নাতির মুখে সে আদো আদো ইয়াম ইয়াম শুনে আয়সা বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেললেন। 1 বছরের বাচ্চা কি শুধু মায়ের দুধ খেয়ে থাকবে? আলিশা, তুমি বাচ্চাকে কিছু খেতে শেখাও না কেন? রাগ মেশানো চোখে মেয়ের দিকে তাকিয়ে তিনি আবারও বললেন, নিজে তো সারাদিন শুয়ে বসে থাকো আর হাতে থাকে শুধু মোবাইল। এসবের ফাঁকে বাচ্চাটাকে অন্তত একটু খাওয়াতে তো পারো। এখনো দুধের অভ্যাসটাই ছাড়াতে পারলে না তুমি। আলিশা শোয়া ছেড়ে উঠে বসলো। উফ মামা, আমি কি করেছি? আমি কি কম চেষ্টা করি ওকে খাওয়ানোর? ও যদি মুখে না খোলে তবে আমি কি করব? আমি এত কিছু জানি না। আমি এখনই সেরেলাক বানিয়ে আনছি, আজ পুরোটা শেষ করাবে তুমি। আলিশা ঠোঁট ফুলিয়ে বলল, সব দায়িত্ব কি আমার একার? ওর বাপকেও তো কিছু বলতে পারো তোমরা। ওর বাবা সারাদিন বাইরে কাজ করে, তবুও বাড়ি ফিরে ছেলেকে সময় দেয়। আলিশা মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো, তুমি আমার মা নাকি ওই গন্ডারের মা? আবার বেয়াদবি করছো? কতবার বলেছি নিজের স্বামীকে এসব নামে ডাকবে না, স্বামীকে সম্মান করতে শেখো, যথেষ্ট বড় হয়েছো তুমি। সায়না তখন নাতিকে কোলে নিয়ে আয়শাকে মৃদু দমক দিলেন, তুই আমার ছেলের বউকে আর একটা কথাও বলবি না আয়শা। আয়শা হাল ছেড়ে দিয়েছে। এই মেয়ে কি কিছু বলতে গেলেই সকলে তেড়ে আসে তার দিকে। হ্যাঁ, তোমরা সবাই আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছে। মেহেরোজা আক্তারও নাতনির পক্ষ নিতে দেরি করলে না। ছোট বৌমা, এত কথা কইও না, আগে আমার আরশান দাদুভাইয়ের লাগে কিছু খাবার বানাইয়া আনো। শাশুড়ির কথা আর অমান্য করলেন না আয়েশা। নিঃশব্দ ভঙ্গিতে পা বাড়ালেন কিচেনের দিকে। আয়েশাকে কিচেনের দিকে যেতে দেখে সায়না পিছন থেকে ডাক দিলেন, আমি আসবো আয়েশা? লাগবে না আপা, আমি করে নেব। ঠিক আছে, তবে সব কাজ একা হাতে করে নিস না, আমি আসছি একটু পরে। এদিকে ডোরা সায়নার কোল থেকে আবার চটপট শুরু করেছে। ছোট্ট 2 হাত মায়ের দিকে বাড়িয়ে দিচ্ছে, আবার পা দুটো ছুঁড়ে, যেন সে এখন তাদের কোলে থাকবেই না। তার এখন মাকে চায় মানে চায়। আদো আদো গলায় ডাকছে, মাম্মা কুলে দেয় ডোরা, মাম দেয়। নাতির আপ্রাণ চেষ্টা দেখে সায়না আর দেরি করলেন না, তাকে আলিশার কোলে তুলে দেওয়ার জন্য উদ্যত হলেন। আলিশা ছেলেকে কোলে নিয়ে বুকে জড়িয়ে নিল। আমার জান বাচ্চা, ডান বাট্টা, ডান বাট্টা, ডান বাট্টা না, বলো জান বাচ্চা, ডান ডান, মাম ডান, ডোরা ডান, আমার বাচ্চা, মাম মাম বাত্তা। হ্যাঁ, ডোরার মাম বাত্তা। প্রেস কনফারেন্স শেষেই আরহাম পুরো টিমকে নিয়ে ফিরে এলো AM-কে স্টুডিওতে পা রাখতেই যেন স্বস্তির একটা ঢেউ বয়ে গেল সবার মধ্যে। গত কয়েকদিনের টান টান সাফের পর আজ প্রথমবারের মতো সবার মুখে নিশ্চিন্ত হাসি। নিহাই সবার আগে উচ্ছ্বাস সামলাতে না পেরে বলে উঠল, আজকের প্রেস কনফারেন্সটা একেবারে সুপারহিট হয়েছে। যারা এতদিন মুখে যা নয় তা বলছিল, তারা আজ সকলেই চুপ। আদি হেসে আরহামের দিকে তাকালো। একটা কথা বলতো, এই আইডিয়াটা তোর মাথায় এলো কিভাবে? আরহাম কাঁধ বাঁকালো। আলাদা করে কোনো আইডিয়া বের করতে হয়নি, আমি তো সত্যিটাই বলেছি, তবে আংশিক। কাহাব তখন ফোনের স্ক্রিনে চোখ রেখে বলল, সোশ্যাল মিডিয়ায় সবাই আমাদের ট্যাগ করছে, রেসপন্সটা দারুণ। নিধি স্বস্তির নিঃশ্বাস ফেললো, আজ রাতে অন্তত শান্তিতে ঘুমাতে পারবো। গত 2 দিন ধরে টেনশনে ঠিকমতো চোখই বন্ধ করতে পারেনি। চারপাশের আনন্দ আবহাওয়া ছড়িয়ে থাকলে একজনের মুখে তার ছিটেফোঁটাও নেই। আরাফ চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখ জুড়ে গভীর চিন্তার ছাপ। রিহান তার কাঁধে আলতো চাপড়ে হেসে জিজ্ঞেস করলো, কিরে ব্রো, আজ তো খুশি হওয়ার দিন, তোর মুখটা এমন ফাংশুটে কেন? আরাফ ধীর গলায় জবাব দিল, আমি আরহামকে নিয়েই ভাবছি। নেহা অবাক হয়ে ব্রু কুঁচকালো, আরহামকে কেন? ওর আবার কি হলো? আরাফ এবার সবার দিকে চোখ তুলে তাকিয়েছে। আজও প্রেস কনফারেন্সে যা বলেছে, আলিশা তো তার কিছুই জানে না। পরে যদি বিষয়টা নিয়ে ওদের সংসারের কোনো সমস্যা হয়, একবারও কি তোরা এই নিয়ে ভেবে দেখেছিস? কথাটা শুনে মুহূর্তে ঘরের পরিবেশ খানিকটা গম্ভীর হয়ে উঠেছে। নেহা মুখটা বাঁকিয়ে বিরক্তি নিয়েই শুধাল, উফ, জাস্ট
লিভ ইট। যার সংসার তারই কোনো খবর নেই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আদি সঙ্গে সঙ্গে আপত্তি জানালো, নেহা স্টপ ইট। আরাফ ভুল কিছু বলেনি। আরহাম হাত তুলে সবাইকে থামিয়ে দিল। হেই, তোরা আর এটা নিয়ে তর্ক করিস না, আমি সব সামলে নেব। আরাফ তীক্ষ্ণ দৃষ্টিতে আরহামের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ল, যেদিন পুরো সত্যিটা সামনে আসবে সেদিনও কি এভাবেই সামলাতে পারবি? আরহাম ঠোঁটের কোণে একরকম নির্লিপ্ত হাসি টেনে দায়সারাভাবে জবাব দিল, যা হওয়ার তা তখন দেখা যাবে। আরহামের এমন দায়সারা উত্তর শুনে আরাফের সোয়াল শক্ত হয়ে উঠল। আর একটি কথাও না বলে ভারী পায়ে দুবদাপ শব্দ তুলে সেখান থেকে প্রস্থান নিল সে। কাহাফ একবার আরহামের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে আরাফের পিছু পিছু গেল। কিছুক্ষণ নীরবতা নেমে রইল। সবার নীরবতা ভাঙতে নেহাই সবার আগে কথা বলা শুরু করলো। উফ, আরাফটা না সব কিছু নিয়ে অতিরিক্ত ভাবে। তুই ওর কথা মাথায় নিস না আরহাম। আজকের দিনটা অন্তত উপভোগ কর। পরিবেশটা আবার হালকা করার চেষ্টা করে রিহানও দুষ্ট এসে বলল, যাই হোক, আমাদের কিন্তু ট্রিট চাই। আজ রাতে একটা নাইট ক্লাব বুক করে ফেলবো নাকি? আরহাম গড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব করলো, আজ নয়, কালকের জন্য বুক কর। স্টুডিওর ছাদে এসে একটা সিগারেট ধরালো আরাফ। গাঢ় ধোঁয়ার কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে গেল নিস্তব্ধ আকাশে, অথচ তার দৃষ্টি স্থির রইল উপরে, যেন আকাশের বিশাল শূন্যতার মাঝে নিজের উত্তরগুলো খুঁজছে। কিছুক্ষণ পর কাহাফ এসে নিঃশব্দে তার পাশে দাঁড়িয়েছে। কয়েক মুহূর্ত দুজনের কেউই কথা বলল না, শুধু বাতাসে সিগারেটের ধোঁয়া আর নীরবতার ভার মিশেছিল। অবশেষে কাহাফি নীরবতা ভেঙে শুধালো, এখনো বলতে পারিসনি তাকে? আরাফ ম্লান হেসে ধোঁয়ার শেষ টানটা ছেড়ে দিল। ভুলে যাওয়ার কথা ছিল কি? প্রশ্নটার জবাব কাহাফের কাছে নেই, তবুও কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, মুভ অন ব্রো। আরাফ ধীরে ধীরে মাথা নাড়ল, চাই না মুভ অন করতে। এভাবে আর কতদিন? আরাফ আকাশের দিকেই তাকিয়ে রইল। হয়তো সারা জীবন। কাহাফ বিরক্তি মেশানো সুরে বলল, জীবন কোনো ছেলে খেলা নয় আরাফ। আরাফের ঠোঁটে ফুটে উঠল তিক্ত এক হাসি। আমার জীবনটা বোধ হয় তাই। হয়তো তাকে, যাকে মন দিয়ে ভালোবাসি, তাকেই কেন সৃষ্টিকর্তা বারবার আমার কাছ থেকে ছিনিয়ে নেন। হয়তো তার জন্য সেটাই ভালো ছিল। শান্ত কণ্ঠ। যদি সত্যিই তার ভালো হতো তবে আমি খুশি মনেই নিজের অনুভূতিগুলো মাটি চাপা দিতাম। কিন্তু বলতো, সত্যি কি ওর জন্য ভালো হয়েছে? প্রশ্নটার কোনো উত্তর নেই কাহাফের কাছে। শি ইজ হ্যাপিলি ম্যারিড উইথ ওয়ান কিড। আরাফ নিঃশব্দে হেসে ফেলল। ইজ শি রিয়েলি হ্যাপি? কাহাফ চোখ নামিয়ে ফেলল। এসব বাবা আমাদের কাজ নয়। আরাফের ঠোঁট আবারও সেই বিষাদমাখা হাসি ফুটে উঠল, এমন এক হাসি যার বাজে বাজে জমে আছে বছরের পর বছর বয়ে বেড়ানো অপ্রাপ্তি। আমি শুধু চাই একদিন যেন ওকে সত্যিই ভুলে যেতে পারি। কাহাব তার কাঁধে হাত রেখে মৃদুস্বর আশ্বস্ত করলো, পারবি বলতে, না হলে যে একদিন আমাদের সবার বন্ধুত্বের সম্পর্কে বাটা পড়বে। আরাফ এবার দৃঢ় কণ্ঠে জবাব দিল, সেটা আমি কোনো দিনও হতে দেব না। আরহাম আমার ফার্স্ট প্রায়োরিটি। জান থাকতে ওকে কিছু জানতে দেব না, আশা করি তুইও না। কাহাব এক মুহূর্ত দেরি করলো না জবাব দিতে, এত বছর দেয়নি, সামনেও দেব না। কথাটা বলে এসে আরাফকে নিজের দিকে টেনে বগল দাবা করে জড়িয়ে ধরল। আরাফও কোনো আপত্তি করলো না। দুই বন্ধুই নিঃশব্দে দাঁড়িয়ে রইল ছাদের কিনারায়। তাদের সামনে বিস্তৃত আকাশ, আর বুকের ভেতর লুকিয়ে রইল এমন এক গোপন সত্য, যার ভার তারা বছরের পর বছর নীরবে বয়ে চলেছে। আলিশা মাত্র এই ছেলেকে নিয়ে এক দফা যুদ্ধ শেষ করেছে। আরশান খিচুড়ি মুখে তুলবেই না, তবুও বহু চেষ্টা একটু হলেও খাওয়াতে পেরেছে সে। বিগত 1 ঘন্টার যুদ্ধ শেষে আলিশা সোফা থেকে কাত হয়ে শুয়ে পড়ল। ডোরা তখনও মায়ের কোলে হাত পা ছুটে দাফাদাফি করছে, যেন প্রতিবাদ করছে কেন তাকে তার পছন্দের খিচুড়ি দেওয়া হলো। ইয়াম ইয়াম কোথায়? ছেলের দাফাদাফিতে আলিশা বিরক্ত হয়ে সাইনাকে বলল, বড় মা, ওকে নিয়ে ফ্রেশ করিয়ে দাও তো, আমার আর শক্তি নেই। সাইনা বেগম নাতিকে কোলে তুলতে তুলতে বললেন, তুইও ফ্রেশ হয়ে নে পুতুল, দুষ্টটা তোর গায়ে সব খিচুড়ি লাগিয়ে দিয়েছে। একেবারে শাওয়ারও নিয়ে আসি। বলেই আলিশা চলে গেল নিজের রুমে। চলেন দাদু ভাই, আপনাকে ফ্রেশ করিয়ে দিই। ডোরা পেশ জি, ডোরা এখন ফ্রেশ হবে। আলিশা শাওয়ার নিয়ে একটু আগেই ফিরেছে। এখন লাঞ্চ করে একটা ঘুম দেবে ছেলেকে নিয়ে। মামা, খিদে পেয়েছে, খাবার দাও, টেবিলে বসো, আমি দিচ্ছি। আলিশা
না বসে লিভিং রুমে দাদি আর নীলার কাছে গিয়ে বসলো। নীলার কোলে বসে আছে আরশান। তার সম্পূর্ণ মনোযোগ এখন নীলার ফোনে চলতে থাকা বেবি শার্ক গানটায়। মেহেরুজা আক্তার তখন বসে বসে পান খাচ্ছে। তার হাঁটুর পাশেই মিনি বসে একের পর এক পান বানিয়ে দিচ্ছেন ওনাকে। শাহিনা এসে সবাইকে ডাক দিলেন দুপুরের লাঞ্চের জন্য। সবাই যখনই উঠে ডাইনিং টেবিলের দিকে যাবে ঠিক তখনই বাড়িতে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন নিয়াজ খান। ওনার মুখে রাগের ছাপ স্পষ্ট বিদ্যমান। আয়শা, আয়শা! হঠাৎ স্বামীর এমন ডাকে আয়শা বেগম শাড়ির আঁচলে হাত মুছে মুছতে এগিয়ে আসলেন। কি হয়েছে? আর আপনি এই সময় বাড়িতে? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। আজ আরহাম সব কিছু সীমা ফেরিয়েছি। কি বলছেন এসব? নিয়াজ সাহেবের মুখে এমন কথা শুনে সকলেই থমকে গেল। আলিশা বাবাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? ফোন কোথায় তোমাদের? বাড়িতে টিভি নেই, এত কিছু হয়ে গেছে আর এখনো কেউ কিছুই জানো না? সবাই একসাথে ছিল বিদায় কেউ ফোন টিভি কিছুই চালানি। দিনের এই সময়টা সকলে একে অপরের সময় দেয়, গল্প করে। তাই একটু আগে ঘটে যাওয়া প্রেস কনফারেন্সের বিষয় নিয়েও তারা এখনো কেউ কিছুই জানে না। নিয়াজের কথা শুনে আলিশা তড়িঘড়ি করে নিজের ফোন হাতে নিল। মিনিও জলদি করে লিভিং রুমে থাকা টিভি অন করলো। আলিশা ফোনটা হাতে নিয়ে তুলে নিল। নোটিফিকেশনের পর নোটিফিকেশন বেশি উঠছে স্ক্রিন জুড়ে। ফেসবুক, ইনস্টাগ্রাম, নিউজ পোর্টাল সবখানে একটা খবর। কাফা আঙ্গুলে সে একটি লাইভ নিউজ খুলতেই মিনু প্রায় ছুটে গিয়ে লিভিং রুমের টিভিটা অন করে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই নিউজ চ্যানেলের পরিচিত ব্রেকিং নিউজের সাউন্ড ভেসে আসলো সবার কানে। স্ক্রিনের নিচে বড় অক্ষরে লেখা ব্রেকিং নিউজ। আরহাম মেহতাব খানকে ঘিরে ছড়িয়ে পড়া বিতর্কের অবসান। সংবাদ সম্মেলনে প্রকাশ পেল রহস্যময় তরুণীর পরিচয়। নিউজ প্রেজেন্টার ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, রকস্টার আরহাম মেহতাব খানকে ঘিরে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে যে বিতর্ক চলছিল, অবশেষে তারই জবাব দিয়েছেন শিল্পী নিজে। আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যাকে ঘিরে এতদিন নানা গুঞ্জন ছড়িয়েছে, তিনি তার প্রেমিকা নন। কয়েক মুহূর্তের জন্য স্ক্রিনে বেশি উঠল প্রেস কনফারেন্সে আরহামের বক্তব্য, সে আমার কাজিন আলিশা খান। ছোটবেলা থেকে আমরা একই ছাদের নিচে একই পরিবারের সদস্য হিসেবে বড় হয়েছে। আবারও নিউজ প্রেজেন্টারের কণ্ঠ শোনা গেল নিজের দাবির পক্ষে। মেহতাব সাংবাদিকের সামনে শৈশবের একাধিক ব্যক্তিগত ছবি প্রদর্শন করেন, যেখানে তাকে এবং আলিশা খানকে একই পরিবারের সদস্য হিসেবে দেখা যায়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকেই আগের অভিযোগ ও সমালোচনার জন্য দুঃখ প্রকাশ করে পোস্ট করেছেন। টেলিভিশনের প্রতিটি শব্দ যেন লিভিং রুমের নিস্তব্ধ পরিস্থিতিতে আরও ভারী হয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। আলিশার হাত থেকে ফোনটা ধীরে ধীরে নিচে নেমে এলো। চোখ দুটো স্থির হয়ে আছে টেলিভিশন স্ক্রিনে। মুখে নেই কোনো বিস্ময়, নেই কোনো স্বস্তি। সে কেমন করে যেন তাকিয়েছিল টিভির স্ক্রিনের দিকে। তার কেমন অনুভূতি হচ্ছে সে নিজেও যেন তা বুঝে উঠতে পারছে না। ঘরে উপস্থিত প্রত্যেকে যেন হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেছে। কেউ কিছু বলছে না, কেউ কারো দিকে তাকাচ্ছেও না। কয়েক মুহূর্ত আগেও যে ঘরে হই হুল্লোড় মেতেছিল, সেখানে এখন শুধু টিভির নিউজ প্রেজেন্টারের কণ্ঠই শোনা যাচ্ছে। আরশান টিভির স্ক্রিনে গোলগাল চোখ করে তাকিয়ে আর আঙ্গুল চুষছে। তার চোখে বিস্ময়, যেন সে জানতে চাচ্ছে তার বাবা ওখানে কেন। সে নীলার কোল থেকে বারবার টিভির স্ক্রিনের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে আর আদো আদো গলায় শব্দ করছে, বাব্বা দেয়, বাব্বা দেয়। আরশানের কণ্ঠে আলিশা এক পলক ছেলের দিকে তাকালো। সবার ধ্যান ভাঙল নিয়াজ সাহেবের উচ্চ কণ্ঠে, আরহামের সব কিছু আমি মেনে নিয়েছিলাম, তবে আজ সবার সামনে আমার মেয়েকে অস্বীকার করেছে সে। এটা আমি কিছুতেই মানব না। আপনি শান্ত হন। আপনার প্রেশার বেড়ে যাবে। আমার মেয়ে কি তার বোন? সে কিভাবে পারল নীলার সাথে আলিশাকে মেলাতে? এতে সে নিজের বউ সহ ভাই বোনের সম্পর্ক নিয়েও ছিনিমিনি খেলেছে। সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। নিয়াজ সাহেব এবার আলিশার দিকে তাকিয়ে কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, আলিশা, তুমি কি এসব ব্যাপারে জানতে? কোনো রেসপন্স নেই। নিয়াজ সাহেব এবার দমকে উঠলেন, কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। আলিশা দুদিকে মাথা নাড়িয়ে দ্বিমত করলো, সে কিছুই জানতো না এসব ব্যাপারে। তুমি কি আরহামের এসব? তিনি কথা শেষ করার আগেই আলিশা শান্ত কণ্ঠে বলে উঠল, বাবা, আমরা এ নিয়ে পরে কথা বলি। কথাটি বলে আলিশার কোনো দিকে না তাকিয়ে নীলার কাছ থেকে ডোরাকে কোলে নিয়ে চলে গেল নিজ কামরায়। সবাই চেয়ে থাকলো আলিশার গমনের পথে। নিয়াজ সাহেব এবার নিজের মায়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা, আপনি কি এখনও বলবেন আপনি কোনো ভুল করেননি ওদের বিয়ে দিয়ে?
নিজের কামরায় যাও নিয়াজ, আমরা এ নিয়ে কথা না বললেই ভালো। স্বামী স্ত্রীর ব্যাপারে আমাদের কথা বলা উচিত নয়। আম্মা, বিষয়টা এখন কেবল স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আরহাম, দাদুভাই এবং বাড়ির সকলকে আসতে দাও, আমরা এই নিয়ে রাতে কথা বলবো। নিয়াজ সাহেব আর কোনো বাক্য ব্যয় না করে রাগান্বিত হয়ে চলে গেলেন নিজের কক্ষের দিকে। আয়েশাও পিছু ছুটলেন স্বামী। লিভিং রুমে এখন কেবল মেহেরোজা আক্তার, নীলা, সায়না এবং মিনু অবস্থান করছে। সায়না বেগম ধীর পায়ে এগোলেন শাশুড়ির দিকে। আম্মা, আপনি ঠিক আছেন? দাদুভাই এটা কী করলো বড় বউ? অবশ্যই যা করেছে ভুল করেছে আম্মা, আর শুধু বাড়ি ফিরুক এই ছেলে। তোমার ফুলা কি কারো কথা আমলে নেয়? পিঠের ছাল তুলে দেব আজ ওর। আমি এখনও বাচ্চা আছি। আমি থাকতে আমার কোনো নাতি নাতিরে নিয়ে এরকম বলার সাহস কী করে হয় তোমার? মাফ করবেন আম্মা, তবে আরহামকে আপনি ছোট থেকে শাসন করতে দেননি, যার আজকের পরিণয় বেপরোয়া আরহাম। এই কথায় মেহরোজা আক্তার নীরব রইলেন, কারণ তিনি জানেন সাইনা ভুল কিছু বলেনি। আরহামের মুখের দিকে তাকালে আজও ওনার মনে পড়ে যায় প্রয়াত স্বামী মুজাহিদকে। চোখের চাউনি, হাসির রেখা, এমনকি রাগ করলে মুখটা গম্ভীর করে ফেলার ভঙ্গিটাও যেন হুবহুব তার দাদাজানের মতো। সেই কারণেই হয়তো নিজের অজান্তে আরহামের প্রতি তার মায়াটা সবসময় একটু বেশিই থাকে। আরহামও ছোটবেলা থেকে দাদা দাদির ভীষণ নেওটা ছিল। অন্য ভাই বোনেরা যেখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, সেখানে আরহামের দিনের বেশিরভাগ সময় কাটতো দাদা দাদির আশেপাশে। বয়স বাড়লেও সেই টানটা কোনো দিন কমেনি। মা আরশাদ কল দিচ্ছে, আমি আসছি বলেই নীলা প্রস্থান করলো লিভিং রুম থেকে। সাইনা নিজেকে সামলে উঠে কোনো মতে মিনুকে বললেন, মিনু, আমার জন্য খাবার আর ওষুধ নিয়ে আয়। আমি কিচ্ছু খাইতাম না বড় বউ, আপনার ওষুধের সময় পেরিয়ে যাচ্ছে। নিজের কামরায় ফিরে আলিশা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে নিঃশব্দে বিছানায় বসে আছে। সে ডোরাকে বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে। ডোরা কিছুই না বুঝে বারবার মায়ের বাহুর ফাঁক গলে নিচে নামার চেষ্টা করছে। কখনো ছোট্ট পা দুটো ছুটছে, কখনো গোলমূলা হাত দিয়ে মায়ের গাল স্পর্শ করছে। কিন্তু আলিশা তাকে ছাড়ল না, বরং আরও শক্ত করে নিজের বুকের সাথে আগলে রাখলো। ঘর জুড়ে নিস্তব্ধতা। আলিশার মনের গহীনে একের পর এক প্রশ্ন উঁকি দিচ্ছে। সে জানে আরহাম আজ যা করেছে তা হয়তো নিজের ক্যারিয়ার বাঁচানোর তাগিদেই করেছে। এই ইন্ডাস্ট্রিতে একটা ভুল গুজবও বছরের পর বছর ধরে একজন মানুষের পরিশ্রমকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তাই সংবাদ সম্মেলন করার সিদ্ধান্তে আলিশার কোনো আপত্তি নেই। তবে সবটা কি এভাবেই বলতে হতো? একবারও কি তার কথা মনে পড়েনি? একটা ফোন, একটা মেসেজ, একবার যদি তাকে জানাতো যে সে এমন কিছু করতে চাচ্ছে, তবে কি আলিশা মানা করতো? হয়তো না। সে নিজেই বলতো, করো, যা তোমার জন্য ভালো সেটাই করো। কিন্তু সে সুযোগটুকুও তো দেওয়া হলো না তাকে। যেটা তার অনুমতি নিয়ে করার কথা সেটা সেই জানলো সবার শেষে। আরহাম কিভাবে পারলো নিজের বাচ্চার মাকে নিজের বাকি কাজিন এবং আপন বোনের সাথে তুলনা করতে? তার মতামতের কি একটুও প্রয়োজন হয়নি? স্ত্রী হিসেবে না হলেও একজন মানুষ হিসেবেও কি সে এতটুকু আগে জানার যোগ্য ছিল না? ভাবনাগুলো বুকের ভেতর পাথরের মতো চেপে বসতে আলিশার চোখ ঝাপসা হয়ে এলো। ডোরা তখনও মায়ের বুকের ভেতর গুটিসুটি মেরে নড়াচড়া করছে। ছোট্ট হাত দিয়ে মায়ের থুতনি ছুঁয়ে আদো গলায় ডেকে উঠল, মাম্মা। আলিশা ডোরাকে বুকের সঙ্গে আরও শক্ত করে ধরে নিঃশব্দে কেঁদে উঠল। সন্ধ্যা প্রায় 7টা। দিনভর ব্যস্ততা আর টানটান উত্তেজনার পর আজ যেন অনেক দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে আরহাম। প্রেস কনফারেন্স সফল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় অনেকটা থেমে এসেছে। বুকের উপর থেকে চেপে থাকা ভারটা যেন হালকা হয়ে গেছে। সেই স্বস্তি নিয়ে গাড়িটা গ্যারেজে রেখে আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে শীষ দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করলো সে। মুখে আগের মতোই নিশ্চিত হাসি। সিঁড়ি বেয়ে যেই দোতলায় উঠতে যাবে ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, মেহতাব, দাঁড়াও। আরহাম থেমে ব্রুকুসকে পেছনে তাকালো। লিভিং রুমে বাড়ির প্রায় সবাই বসে আছে। ইজাজ সাহেব, নিয়াজ সাহেব, সায়না, আয়েশা, মেহরোজা আক্তার, নীলা, আরশাদ, সবাই। কেবল আলিশা এবং ডোরা নেই। আরহাম মুহূর্তের জন্য অবাক হলেও মুখের হাসিটা মিলিয়ে খেলো না। সে ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়িয়ে বলল, আবার কি হলো? সবাইকে একসাথে দেখে তো মনে হচ্ছে পারিবারিক কোনো জরুরি সভা বসেছে, নাকি কোনো পার্টির প্ল্যান হচ্ছে। ইজাজ সাহেব কড়া গলায় বললেন, চুপ কর বেয়াদব ছেলে। আরহাম দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, আমি আবার কি করলাম?
বাড়িতে ঢুকতেই বেয়াদব বলা শুরু করে দিলে। যা বলার তাড়াতাড়ি বলো, সারাদিন আমার ছেলেকে দেখিনি, ওর কাছে যাব আমি। আরহামের কথাটা শুনে নিয়াজ সাহেব ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলেন। ছেলে? কার ছেলে? আরহাম বিন্দুমাত্র না ভেবে উত্তর দিল, কার আবার? অবশ্যই আমার। তোমার আবার ছেলে আছে নাকি? আরহাম নাটকীয় ভঙ্গিতে মাথা নেড়ে শুধালো, জি অবশ্যই আছে শশু আব্বা, আর সেই ছেলে কিন্তু আপনার মেয়ের পেট থেকেই বেরিয়েছে। তার কথা শেষ হতে নিয়াজ সাহেব ক্ষুব্ধ হয়ে ইজাজ সাহেবের দিকে তাকালেন। দেখেছো ভাইজান, তোমার ছেলের অধঃপতন কোথায় গিয়ে পৌঁছেছে? ইজাজ সাহেবও কপাল কুঁচকে ফেললেন। মেহতাব, তোমার এই বেয়াদবিগুলো কবে কমবে? আরহাম এক সিলতে হাসলো। যেদিন দাদা হব সেদিন। আমি কি তোমার সাথে মশকরা করছি? আমিও করছি না। তাই বলছি, কি হয়েছে সেটা তাড়াতাড়ি বলুন। আজ এই বিশেষ সভা কি আমাকে নিয়েই? সায়না এতক্ষণ চুপচাপ ছেলের কাণ্ড কারখানা দেখছিলেন, এবার ধমক দিয়ে বললেন, আর একটা কথা বললে কিন্তু পিঠের ছাল তুলে নেব বেয়াদব ছেলে। আরহাম মায়ের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, ওফ মাই সুইট কিউট মা, এখন তো তোমার নাতির মায়ের খাওয়ার বয়স, আর আমার খাওয়ানোর। দিন দিন একেবারে রসাতলে যাচ্ছিস বেয়াদব ছেলে। আরহাম দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলো। বাসায় ঢোকার পর থেকে সবাই শুধু বেয়াদব বেয়াদব বলেই যাচ্ছে, কিন্তু আমি করেছিটা কি সেটা কি কেউ বলবে? এবার আরশাদ নীরবতা ভেঙে বলল, কি করিস নি তুই? আমার বোনকে সবার সামনে অস্বীকার করেছিস। এবার যেন একে একে দুই মেলালো আরহাম। তাকে নিয়ে এই সবার কারণও বুঝে এলো। এখন বুঝেছি, প্রেস কনফারেন্স রাইট, এই নিয়ে সবার এত সমস্যা। আমার মেয়েকে নিয়ে মিথ্যে কেন বলেছ নিয়াজ? কেন বলেছ? লিসেন শশু আব্বা, আমি কোনো মিথ্যা বলিনি, যা সত্যি তাই বলেছি। মিথ্যা বলনি? বলছো কোনটা মিথ্যা? আলিশা কি আমার কাজিন নয়? আমরা কি একই সাথে বড় হইনি? সে সাথে আমার মেয়ে তোমার স্ত্রী, তা কি ভুলে গেছো? সবার সামনে বলার কথা ছিল। এবার নিয়াজ সাহেব চুপ করে গেলেন। আলিশা তোমার সন্তানের মা, তুমি কিভাবে তাকে নিজের বোনের সাথে তুলনা করতে পারো? ইজাজ, আমি তুলনা করিনি, জাস্ট বলেছি আলিশার সাথে ভাইরাল ছবি আমার নীলার সাথেও রয়েছে, ব্যাস এতটুকুই। নিয়াজ সাহেব আবারও বলে উঠলেন, আমার মেয়ের থেকে অনুমতি নিয়েছিলে? সেটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ম্যাটার। নিয়াজ সাহেব তেতে উঠলেন, এসব বেহায়াফনা আচরণ কখন ছাড়বে তুমি? যেদিন আপনাকে আমার দ্বিতীয় সন্তানের মুখে নানা ডাক শোনাবো সেদিন। আরহাম ইজাজ চমকে উঠলেন। আজ এসব কিছু হচ্ছে তোমার বেপরোয়া মিউজিক ক্যারিয়ারের জন্য। এসব কখন ছাড়বে তুমি? এবার যেন আরহাম সিরিয়াস হলো, তা আমি কোনোদিনও ছাড়ব না, আর না তো ছাড়ার জন্য আঁকড়ে ধরেছি। এখনও সময় আছে, এসব বেলাল্লাফনা ছেড়ে আমাদের বিজনেস জয়েন করো। আমি তোমার বিজনেসে ইন্টারেস্টেড না বাবা। তো কি করবে? যা এখন করছি তাই। নিজের বউ বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখবি? বলল আরশাদ, সময় হলে সবটাই সামনে আসবে, এখন কি সঠিক সময় নয়? ঠিক আছে, আমি না হয় পাবলিকলি অ্যানাউন্স করে দেব, তবে আপনারা পারবেন তো সেটা করতে? আরহামের কথায় যেন মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সে ভুল কিছু বলেনি। 2 বছর ধরে যত্ন করে লুকিয়ে রাখা একটি সম্পর্ক, তার উপর অল্প বয়সে বিয়ে, আবার তাদের একটি সন্তানও আছে। এসব একসঙ্গে প্রকাশ্যে এলে তা শুধু পারিবারিক আলোচনার বিষয় হয়ে থাকবে না, মুহূর্তের সংবাদ মাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে আলোচিত খবর হয়ে উঠবে। আর এখন খান ইন্ডাস্ট্রির প্রতিদ্বন্দ্বীরা এতদিন ধরে যে সুযোগের অপেক্ষায় আছে, তারা নিশ্চয়ই এই বিষয়টাকে হাতিয়ার বানিয়ে খান পরিবারের সম্মান আর প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। ব্যবসার প্রতিযোগিতার কখনোই শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকে না, ব্যক্তিগত জীবনেও সেখানে অস্ত্র হয়ে ওঠে। আর আত্মীয় স্বজন একসঙ্গে হাজারো প্রশ্ন ছুটে আসবে। কেন লুকোনো হয়েছিল এতদিন? কেন কাউকে জানানো হয়নি? এবং আলিশা, এত অল্প বয়সে মেয়েটা কি সত্যিই এত বড়
ঝড় সামলানোর জন্য প্রস্তুত। মানুষের কৌতূহলী দৃষ্টি, অযাচিত মন্তব্যগণ, সংবাদ মাধ্যমের অবরণ অনুসরণ এসবের মুখোমুখি হওয়া সহজ নয়। তাই খান পরিবার সবার মনে একই ভাবনা, আরও কিছুটা সময় যাক, দুজন আরও পরিণত হোক, তখন না হয়ে আয়োজন করে সবটা অ্যানাউন্স করা হবে। আরহাম আলিশা তখন সবটা সামলানোর উপযোগী হয়ে উঠবে। আরহাম আবারও বলল, কি হলো? সবাই চুপ করে গেলেন যে? আমাকে নিয়ে ভাবলে দোষ, তবে আপনাদেরটা ঠিক অন্যায় হয়ে গেল না? মিয়া সাহেব রেগে কিছু বলতে গেলে পাশ থেকে আয়েশা থামিয়ে দিলেন। ইজাজ সাহেব চুপ করে থাকলেন না। সঠিক সময় আসলে আমরাই সবটা অ্যানাউন্স করব। তবে তুমি কি নিজের আচরণ সংযত করবে না? এক বাচ্চার ভাব হয়েছে, এভাবে আর কতদিন? আমার আচরণে কি সমস্যা? সারাদিন টই টই করে বাইরে ঘুরে বেড়াও, মাঝরাত ফেরিয়ে বাড়ি ফেরো, বাচ্চার দিকে কোনো খেয়াল নেই। পড়াশোনার অবস্থা তো আগেই গোল্লায় গেছে, দিনরাত শুধু শুটিং, পার্টি আর ক্লাব এই নিয়েই পড়ে আছো। কয়েক মুহূর্ত থেমে তিনি আবারও কঠিন স্বরে বললেন, এসব কি কোনো ভদ্র দায়িত্বশীল পরিবারের ছেলের আচরণ? সংসার করছো, সন্তানের বাবা হয়েছ, তবুও তোমার মধ্যে দায়িত্ববোধের লেশ মাত্র দেখতে পাই না। আর কতদিন এভাবে চলবে মেহতাব? আরহাম কোনো কথারই তোয়াক্কা করল না। পিছন ফিরে নিজের কামরার দিকে হাঁটতে হাঁটতে হেয়ালি কণ্ঠে বলল, আমি এমনই। আমাকে নিয়ে কারো কোনো সমস্যা থাকলে সরাসরি বলে দেবেন। প্রয়োজন হলে আমি আমার বাচ্চা নিয়ে আলাদা হয়ে যাব। মেহতাব বর্জ্য কণ্ঠে গর্জে উঠলেন ইজাজ সাহেব। কিন্তু আরহাম একবারের জন্য পিছন ফিরে তাকালো না, সোজা নিজের কামরার দিকে চলে গেল। মেহরুজা আক্তার মিনুর সাহায্য ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। বয়সের বারে সামান্য টলমল করলে কণ্ঠে ছিল অটল কর্তৃত্ব। ইজাজ, শান্ত হও, সবাই যার যার কামরায় যাও, অনেক রাত হয়েছে। ইজাজ সাহেব খুবই ফুঁসতে ফুঁসতে বললেন, আম্মা দেখলেন তো আপনার আদরের নাতি কি বলে গেল? মেহরুজা আক্তার একবার ছেলের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে যেন বহু বছরের অভিজ্ঞতার কঠোরতা মিশে আছে। আমি যা বলছি সেটাই হবে। ওদের স্বামী স্ত্রীর বিষয়ে এই বাড়ির কেউ আর একটি কথাও বলবে না, এটা আমার আদেশ। আম্মা, আপনি আর কোনো কথা নয়, সবাই নিজের নিজের কামরায় ফিরে যাও। আরহাম নিজের কামরায় দরজা ঠেলে ভেতরে ঢুকতে আচমকা তার মুখের উপর এসে আছড়ে পড়ল উড়ন্ত শলার ঝাড়ু। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।